হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব সুলতানি শাসন পর্বের প্রথম রাজবংশ দাস বংশের ক্রোনোলজি হিস্ট্রি। 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসে দাস বংশ নামে পরিচিত। 1206 খ্রিস্টাব্দ থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত দাস বংশের ক্রোনোলজি হিস্ট্রি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে ডিসকাস করব 1210 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের ক্রোনোলজি হিস্ট্রি। এই বংশ আবার ইলবারি তুর্কি বংশ বা মামেলুক বংশ নামেও পরিচিত। আগের ভিডিওতে ডিসকাস করেছি ভারতে কিভাবে সুলতানি শাসনের প্রতিষ্ঠা হয়েছিল। আগের ভিডিওতে দেখিয়েছি যে 1206 খ্রিস্টাব্দ থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল, যেখানে কুতুবউদ্দিন আইবক কিভাবে ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন এবং সুলতানি শাসনকে কিভাবে একটা সংগঠিত রূপ প্রদান করেছিলেন, তারই বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে রয়েছে। আই বটনে ক্লিক করে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো, তাতে করে তোমাদের এই দাস বংশের ক্রোনোলজি হিস্ট্রি বুঝতে অনেক সুবিধা হবে। দাস বংশের যে শাসকগণকে আমরা দেখতে পাই তাদের মধ্যে অন্যতম ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি এই দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবকের পর আরাম শাহ দাস বংশের কিছু সময়ের জন্য শাসক হয়েছিলেন। আরাম শাহ খুব একটা যোগ্য শাসক ছিলেন না। আরাম শাহর পরবর্তী শাসক হিসাবে ইলতুৎমিশ, তিনি দিল্লি সুলতানি শাসনকে অনেকটা স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে ইলতুৎমিশকে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা বলা হয়, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে হলো? কুতুবউদ্দিন আইবক। সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে রাজিয়াকে মনোনীত করে গিয়েছিলেন এবং রাজিয়াই হলেন ভারতের প্রথম নারী শাসিকা। রাজিয়ার পরবর্তী শাসক ছিলেন গিয়াসউদ্দিন বলবন, যিনি দাস বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। এই গিয়াসউদ্দিন বলবন সুলতানি পদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি করেন। তার জন্য তিনি বিভিন্ন ধরনের প্রথা চালু করেছিলেন, যেগুলো আমরা পরের স্লাইডে ডিসকাস করব ডিটেলসে। এই দাস বংশের শেষ শাসক ছিলেন কাইমুর্স। 1290 খ্রিস্টাব্দে দাস বংশের সমাপ্তি ঘটে এবং দাস বংশের পরেই ভারতে একটি নতুন রাজবংশের সূচনা হয়েছিল, সেটি হলো খলজি বংশ। ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবকের পর দাস বংশের উল্লেখযোগ্য শাসক হলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ সিংহাসনে বসলেন 1211 খ্রিস্টাব্দে। 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালই ইলতুৎমিশের রাজত্বকাল। ইলতুৎমিশ যে সময়ে সিংহাসনে বসলেন সেই সময়ে ইলতুৎমিশের সম্মুখ বেশ কিছু সমস্যা ছিল। প্রথমত কুতুবউদ্দিন আইবকের দুজন যে দাস ছিলেন, তাজউদ্দিন ইলদুজ আর নাসিরউদ্দিন কুবাচা, এই দুজন দাসের আলোচনা আমরা আগের ভিডিওতে করেছি। তাজউদ্দিন ইলদুজ, যিনি গজনির শাসক ছিলেন, তাজউদ্দিন ইলদুজ এক সময় ইলতুৎমিশকেও তার অধীনস্থ শাসক বা তার বশ্যতা স্বীকার করে নিতে বলেছিলেন। নাসিরউদ্দিন কুবাচা সিন্ধু মুলতানের শাসক ছিলেন। এই নাসিরউদ্দিন কুবাচা দিল্লি এবং আজমির দখলে তার পরিকল্পনা ছিল। এই রকম একটা পরিস্থিতিতে ইলতুৎমিশকে সবার প্রথমে তাজউদ্দিন ইলদুজকে প্রতিহত করা একান্ত প্রয়োজন পড়ছিল। দ্বিতীয়ত নাসিরউদ্দিন কুবাচাকেও প্রতিহত করার প্রয়োজন পড়ছিল, কারণ এই দুই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা সুলতানি শাসনকে অনেকটা বিপদগ্রস্ত করে তুলেছিল। অপরদিকে তার যে সমস্যাটা ছিল যে বাংলা আলীবর্দী খলজি স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ আলীবর্দী খলজি একটা সময়ে, যতদিন পর্যন্ত কুতুবউদ্দিন আইবক জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আলীবর্দী খলজি বাংলায় সুলতানি শাসনের যে আধিপত্য বা বশ্যতা মেনে শাসন করতেন। কিন্তু কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর আলীবর্দী খলজি স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলা কার্যত সুলতানি শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাংলায় স্বাধীন সুলতানির
প্রতিষ্ঠা ঘটেছিল। তাই বাংলার ওপরে সুলতানি শাসন প্রতিষ্ঠা করাও ইলতুৎমিশের কাছে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। ইলতুৎমিশের সামনে আরেকটি বড় যে সমস্যা ছিল সেটি হলো চেঙ্গিজ খানের ভারত আক্রমণ। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিজ খান পশ্চিম এশিয়ার যে খারাজমি রাজ্য ছিল সেই খারাজমি রাজ্যের শাসক জালালউদ্দিন মঙ্গোবারুনির পিছু নিয়ে তিনি ভারত অভিমুখে আসতে শুরু করেন এবং এই জালালউদ্দিন মঙ্গোবারুনি তিনি ইলতুৎমিশের সাহায্য চান, কিন্তু চেঙ্গিজ খান তাকে এটা জানিয়ে দেয় যে যদি জালালউদ্দিন মঙ্গোবারুনিকে ইলতুৎমিশ সাহায্য করেন তাহলে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করবেন। কিন্তু চেঙ্গিজ খানের এই ভারত আক্রমণকে প্রতিহত করার মতো ক্ষমতা ইলতুৎমিশের ছিল না, যে কারণে ইলতুৎমিশ এই জালালউদ্দিন মঙ্গোবারুনিকে কোনো প্রকার সাহায্য তিনি করেননি। এক্ষেত্রে তিনি নিরপেক্ষতার নীতি নিয়েছিলেন। এবার আমরা প্রথমে দেখব যে গজনির শাসক তাজউদ্দিন ইলদুজকে ইলতুৎমিশ কিভাবে প্রতিহত করেন। তাজউদ্দিন ইলদুজকে তরাইনের তৃতীয় যুদ্ধে 1217 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং পরাজিত করে গজনির ওপরে দিল্লি সুলতানির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এইভাবে দিল্লি সুলতানি গজনির ওপর তার আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিল। তার পরবর্তী শত্রু ছিলেন নাসিরউদ্দিন কুবাচা, যিনি সিন্ধু ও মুলতানের শাসক ছিলেন। নাসিরউদ্দিন কুবাচাকে প্রথমে মানসেরার যুদ্ধে পরাজিত করেছিল 1217 খ্রিস্টাব্দে, পরে ভাগড়ের যুদ্ধে পরাজিত করেছিল চূড়ান্তভাবে 1227 খ্রিস্টাব্দে। এই তরাইনের তৃতীয় যুদ্ধে তাজউদ্দিন ইলদুজকে এবং নাসিরউদ্দিন কুবাচাকে মানসেরার এবং ভাগড়ের যুদ্ধে পরাজিত করার পর উত্তর পশ্চিম সীমান্ত আফগানিস্তান পাঞ্জাব পুরো ভাগটায় দিল্লি সুলতানির পুরো কর্তৃত্বে চলে এসেছিল। এইভাবে ইলতুৎমিশ এই দুই শাসককে পরাজিত করে সুলতানি শাসনকে অনেকটা নিরাপদ করেছিলেন। আর আগেই বললাম যে চেঙ্গিজ খান ভারত আক্রমণের ক্ষেত্রে তিনি নিরপেক্ষতার নীতি নিয়ে ভারতকে চেঙ্গিজ খানের আক্রমণ অর্থাৎ মঙ্গল আক্রমণের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। ইলতুৎমিশ সুলতান হিসাবে দিল্লির সিংহাসন পাবার আগে তিনি বদাউনের ইকতাদার ছিলেন। এই বদাউন উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির শাসক হিসাবে নিযুক্ত হন, কিন্তু 1229 খ্রিস্টাব্দে তিনি খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে সুলতান ই আজম এই উপাধি নিয়েছিলেন। সুলতানি আজম এই উপাধি নেওয়ার পাশাপাশি তিনি খলিফার কাছ থেকে দুর্বাস এবং খিলাত লাভ করেন। দুর্বাস হল প্রতীকদণ্ড, অর্থাৎ সার্বভৌমত্বের প্রতীক হিসাবে তিনি দুর্বাস লাভ করেন এবং রাজকীয় পোশাক যা তিনি খলিফার কাছ থেকে লাভ করেছিলেন সেটি হল খিলাত। ইলতুৎমিশ টঙ্কা এবং জিতল এই দুই মুদ্রা চালু করেছিলেন এবং ইক্তা প্রথার প্রচলন করেছিলেন। টঙ্কা এবং জিতল নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট স্লাইডে করব। তো এখানে একটা প্রশ্ন হলো যে ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? কারণ আমরা এতক্ষণের যে আলোচনা পেলাম সেখানে দেখলাম যে ইলতুৎমিশ কূটনীতির দ্বারা নিরপেক্ষতার নীতির দ্বারা তিনি চেঙ্গিজ খানের ভারত আক্রমণের হাত থেকে দিল্লি সুলতানি শাসনকে তিনি রক্ষা করেন। কারণ সেই সময়ে চেঙ্গিজ খান তথা মঙ্গল আক্রমণের ভয়াবহতাকে প্রতিহত করার মতো ক্ষমতা সুলতানি শাসকদের ছিল না, বা সেরকম সৈন্যবাহিনীর তথা সামরিক সংগঠন ততটা মজবুত ছিল না। তাই তিনি কূটকৌশলের দ্বারা এই মঙ্গল আক্রমণকে তিনি প্রতিহত করেন। অপরদিকে তাজউদ্দিন ইলদুজ এবং নাসিরউদ্দিন কুবাচা দুজনকে তিনি পরাজিত করে উত্তর পশ্চিম সীমান্তে দিল্লি সুলতানির কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। এছাড়া তিনি ইক্তা প্রথার প্রচলন করে দিল্লি সুলতানি শাসনকে ভারতের অন্যান্য অঞ্চলে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার যে ব্যবস্থা তিনি করেছিলেন। এবং এই সমস্ত দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে যে দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন সেই সুলতানি শাসনকে
দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করলেন ইলতুৎমিশ। সেই কারণে ইলতুৎমিশকে দিল্লি সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলাটা খুব একটা অযৌক্তিক হবে না। ইলতুৎমিশ প্রবর্তিত মুদ্রা। ইলতুৎমিশের দুই ধরনের মুদ্রা প্রবর্তন করেন, একটি হলো তঙ্কা, অপরটি হলো জিতল। তঙ্কা হলো রূপোর মুদ্রা, জিতল হলো তামার মুদ্রা। এই তঙ্কা এবং জিতলের অনুপাত হলো 1:48, অর্থাৎ 1 তঙ্কার বিনিময়ে 48 জিতল পাওয়া যেত। ইক্তা প্রথা। ইলতুৎমিশ এই ইক্তা প্রথা প্রবর্তন করেন। ইক্তা কি? সুলতানি শাসনের প্রত্যক্ষ শাসনাধীন এলাকা থেকে দূরবর্তী অঞ্চলগুলিকে বলা হতো এই ইক্তা। এই ইক্তার দায়িত্ব সুলতান নিজে নিতেন না। এই ইক্তার দায়িত্ব তিনি যার হাতে অর্পণ করতেন তিনি হলেন ইক্তাদার। এই ইক্তাদাররা আবার অন্য নামে পরিচিত ছিল। এদেরকে মাকতি বলা হতো, আবার ওয়ালিও বলা হতো। ওয়ালি বলা হতো দূরবর্তী অঞ্চলের শাসকদেরকে, যারা ইক্তাদার হিসাবে কাজ করতেন। এই ইক্তাদাররা সামরিক এবং বেসামরিক উভয় দায়িত্ব পালন করত। সামরিক দায়িত্ব হিসাবে তাদের যে দায়িত্বটা ছিল, যে তাদেরকে দিল্লি সুলতানদের কিছু সামরিক বাহিনী তারা সংগঠন করে রাখতেন, যুদ্ধকালীন সময়ে তারা যাতে এই সৈন্যবাহিনী নিয়ে সুলতানকে সাহায্য করতে পারেন। অপরদিকে বেসামরিক দায়িত্ব হিসাবে তারা রাজস্ব সংগ্রহ করত। এই সমস্ত কাজের জন্য তারা যে অঞ্চলের ইক্তাদার ছিলেন সেই ইক্তা থেকে যে রাজস্ব পেতেন, রাজস্বের একটা অংশ নিজেদের খরচের জন্য রেখে দিয়ে বাকি অংশ তারা কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। এইভাবে ইক্তাদাররা সামরিক এবং বেসামরিক উভয় দায়িত্ব পালন করতেন। এই ইক্তাদার নিয়ে বিস্তারিত একটি ভিডিও আসবে। সুলতান রাজিয়া। ইলতুৎমিশের পরবর্তী গুরুত্বপূর্ণ একজন সুলতান, তিনি হলেন সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া হলেন ভারতের প্রথম নারী শাসিকা। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ভারতের শাসিকা ছিলেন। সুলতান রাজিয়ার এই মনোনয়ন তুর্কি আমিররা মেনে নিতে পারেননি, কারণ রাজিয়া এটা উপলব্ধি করেছিলেন যে তুর্কি আমিররা তারা সুলতানকে কার্যত হাতের পুতুলে পরিণত করতে চান। কিন্তু সুলতান রাজিয়া তুর্কিদের এই অভিসন্ধিকে ধ্বংস করার জন্য তিনি কি করলেন না, প্রশাসনিক যে সমস্ত উচ্চপদ ছিলেন সেখানে তুর্কি আমিরদের সরিয়ে দেন। তুর্কি আমিরদের সরিয়ে তিনি অতুর্কিদের নিয়োগ করেন এবং এটি তুর্কি আমিরদেরকে ক্ষুব্ধ করে তুলেছিল। অতুর্কি হিসাবে জামাল উদ্দিন ইয়াকুব, যিনি একজন হাবসি ছিলেন, এই জামাল উদ্দিন ইয়াকুবকে আমিরি আখুর পদে নিয়োগ করেছিলেন। আমিরি আখুর হল অশ্বারোহী বাহিনীর প্রধান। এরকম একটা গুরুত্বপূর্ণ পদে অতুর্কিদের নিয়োগ তুর্কিরা খুব একটা ভালো নজরে দেখেনি। তাছাড়া উলেমারাও খুব একটা রাজিয়াকে ভালো নজরে দেখছিল না বা দেখেওনি, কারণ রাজিয়া একজন নারী শাসিকা হয়ে তিনি পুরুষের পোশাক পরে দরবারে উপস্থিত হতেন, সেটা উলেমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য ছিল না। তাই এই তুর্কি আমিররা জোটবদ্ধ হয়ে রাজিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ভাতিন্ডার শাসক আলাতুনিয়ার সাথে মৈত্রী চুক্তি করেছিল এবং এই ভাতিন্ডার শাসক আলাতুনিয়া তুর্কি জোট রাজিয়ার বিরুদ্ধে অগ্রসর হন এবং একটি যুদ্ধ হয়েছিল 1240 খ্রিস্টাব্দে, যেটি হল তাবার হিন্দের যুদ্ধ। এই তাবার হিন্দের যুদ্ধ রাজিয়া চূড়ান্তভাবে পরাজিত হন। তাবার হিন্দের যুদ্ধে রাজিয়া চূড়ান্তভাবে পরাজিত হবার পর তিনি অত্যন্ত কূটকৌশলের দ্বারা তিনি এই ভাতিন্ডার শাসক আলাতুনিয়াকে বিবাহ করেন। অন্যদিকে তুর্কি জোট এই আলাতুনিয়াকে বেশ কিছু সুযোগ সুবিধা দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাবার হিন্দের যুদ্ধে রাজিয়া পরাজিত হবার পর এই তুর্কিরা আলাতুনিয়াকে সেই প্রতিশ্রুতি মতো কিছু দেয়নি। না দেওয়ার কারণে আলাতুনিয়া এই তুর্কি গোষ্ঠীর ওপর ক্ষুব্ধ হন। পরবর্তীকালে রাজিয়া এবং আলাতুনিয়া উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত এই তুর্কিরা রাজিয়া এবং আলাতুনিয়াকে
হত্যা করেছিল 1240 খ্রিস্টাব্দে। এবং এইভাবেই ভারতে সুলতান রাজিয়া তথা ভারতের প্রথম নারী শাসিকার শাসন পর্বের সমাপ্তি হয়েছিল। রাজিয়ার পর দিল্লি সুলতানির আর এক অন্যতম শাসক হিসাবে বলবনের নাম উঠে আসে। বলবন 1266 খ্রিস্টাব্দ থেকে 1287 খ্রিস্টাব্দ এই সময়কালে তিনি ভারতে রাজত্ব করেছিলেন। রাজিয়ার মৃত্যু হয় 1240 খ্রিস্টাব্দে আর বলবন সিংহাসনে বসেন 1266 খ্রিস্টাব্দে। এই সময়কালে তুর্কি গোষ্ঠী দিল্লি সুলতান পদে ইলতুৎমিশের পরবর্তী বংশধরদের নিযুক্ত করেন, যারা তুর্কি আমিরদের কার্যত হাতের পুতুলে পরিণত ছিল। এই পর্বে আমরা তিনজন শাসকের নাম পাই: বাহারম শাহ, আলাউদ্দিন মাসুদ শাহ, নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এই তিনজন শাসক কার্যত তুর্কি গোষ্ঠীর হাতের পুতুলে পরিণত হন এবং এরা যখনই এই তুর্কি গোষ্ঠীর বিরোধিতা করে তখনই ওই তুর্কিদের আমিরদের দ্বারা এরা হত্যা হয়ে যায়। এইভাবেই 1240 থেকে 1266 পর্বের সময়কালটা সুলতানি শাসনের খুবই একটা অন্ধকারময় যুগ হিসাবে ধরা হয়। বলবন ছিলেন এই তুর্কি গোষ্ঠীরই একজন অন্যতম দাস, তিনি 40 চক্রেরও অন্যতম দাস ছিলেন। বলবন 1266 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের বংশধরদেরকে সরিয়ে দিয়ে দিল্লি সুলতানি শাসন লাভ করেছিলেন। বলবনের বিস্তারিত আলোচনার আগে বলবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করি। যে বলবন প্রথমে মেওয়াটি দস্যুদের দমন করেন, তিনি 40 চক্র ধ্বংস করেন। এই 40 চক্র ইলতুৎমিশ তৈরি করেছিলেন। 40 চক্র কি? 40 চক্র হলো ইলতুৎমিশ তার বিশ্বস্ত দাসদের নিয়ে একটি সমবায় তৈরি করেন, বা যারা সুলতানকে বিভিন্নভাবে সাহায্য দিত, পরামর্শ দিত ইত্যাদি। এই গিয়াসউদ্দিন বলবন এই 40 চক্রেরই অন্যতম সদস্য ছিলেন এবং তিনি নিজে উপলব্ধি করেছেন যে 40 চক্রের যে সমস্ত সদস্যরা আছেন তারা অত্যন্ত ক্ষমতালোভী। তাই সুলতানি শাসনের কে দৃঢ় ভিত্তি দেওয়ার জন্য এই 40 চক্রকে ধ্বংস করা একান্ত প্রয়োজন। তাই তিনি বিষ প্রয়োগ করে, গুপ্ত হত্যা করে এই 40 চক্রদের যারা সদস্য ছিলেন তাদেরকে হত্যা করে 40 চক্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। বলবন উপলব্ধি করেছেন যে দিল্লি সুলতান পদের মর্যাদা এবং ক্ষমতা তুর্কি আমির এবং উলেমাদের থেকে অনেক বেশি বৃদ্ধি করা প্রয়োজন। কারণ তুর্কি আমিররা এবং উলেমারা তারা সুলতানকে সচরাচর নিজেদের যোগ্যতা এবং মর্যাদার মতোই সমান চোখে দেখত। তাই তিনি সুলতান পদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করেন। তিনি গুপ্তচর ব্যবস্থা চালু করলেন। সাম্রাজ্যের সর্বত্র এই গুপ্তচররা ঘুরে বেড়াতো, তার যারা বিরোধী ছিল তাদের উপর নজরদারি চালাতো ইত্যাদি ইত্যাদি। তিনি দেওয়ানি আর্জ দপ্তর গঠন করলেন। এই দেওয়ানি আর্জ দপ্তর গঠন করার পূর্বে দিল্লির প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত উজির। এই উজির পদটি সামরিক এবং বেসামরিক উভয় দায়িত্ব ছিল, উভয় দায়িত্বের ক্ষমতা ভোগ করতেন। তাই তিনি সামরিক এবং বেসামরিক দপ্তরকে পৃথক করার জন্যই তিনি দেওয়ানি আর্জ এই দপ্তরটি গঠন করলেন। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি প্রথম শাসক যিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই সমস্ত বিষয়গুলি আমরা নেক্সট স্লাইডে ডিটেলসে আলোচনা করব। মেওয়াটি দস্যু। এই মেওয়াটি দস্যুরা দিল্লি এবং তৎসংলগ্ন অঞ্চলে দস্যুতা চালাত এবং এরা দিল্লির বা আশেপাশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলত। তাই বলবন এদেরকে দমন করার জন্য রক্ত এবং লৌহ নীতি অনুসরণ করেন, যাকে এই রক্ত লৌহ নীতি যেটি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে পরিচিত। 40 চক্র, আগেই বললাম যে 40 চক্র ছিল দাসদের একটি সমবায় যেটি ইলতুৎমিশ তৈরি করেছিলেন এবং বলবন ধ্বংস করেছিলেন। কারণ বলবন উপলব্ধি করেছেন যে রাজনৈতিক কারণে এই 40 চক্রকে ধ্বংস করা একান্ত প্রয়োজন, সেই কারণেই তিনি বিভিন্নভাবে এই 40 চক্রকে ধ্বংস করেন।
বলবন সুলতানের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি করার জন্য প্রথমে তিনি সুলতান এই পদটির ওপর ঐশ্বরিক অধিকার প্রতিষ্ঠা করেন এবং ঐশ্বরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি নায়েব-ই-খোদাই এই টাইটেলটি নিয়েছিলেন, অর্থাৎ তিনি খোদার নায়েব। তাই তাকে প্রশ্ন করাটা অস্বাভাবিক এবং তিনি যে কোনো প্রশ্নের ঊর্ধ্বে তাকে প্রশ্ন করা যাবে না, সেই কারণেই তিনি নায়েব-ই-খোদাই, খোদার নায়েব এই উপাধি নিলেন। এছাড়া তিনি জিল্লিল্লাহ এই টাইটেলটি নিয়েছিলেন। জিল্লিল্লাহ কথাটার অর্থ হলো আল্লাহর ছায়া। জিল্লিল্লাহ কথার অর্থ হলো আল্লাহর ছায়া। অর্থাৎ এইভাবে দিল্লি সুলতানির ওপর ঐশ্বরিক অধিকার প্রতিষ্ঠা করে তিনি নিজের মর্যাদা, ক্ষমতা এবং প্রতিপত্তিকে বৃদ্ধি করেন। অপরদিকে বেশ কিছু দরবারি রীতি তিনি চালু করেছিলেন। সিজদা প্রথা, অর্থাৎ তার সামনে নতজানু হওয়া, সেটাই হলো সিজদা প্রথা। পায়বস প্রথা, অর্থাৎ তার সামনে নতজানু হয়ে তার পদচুম্বন করা, সেটি হলো পায়বস প্রথা। এছাড়া বার্ষিক উৎসব, জাঁকজমকপূর্ণ উৎসব নৌরজ উৎসব তিনি চালু করলেন। এই সিজদা এবং পায়বস প্রথা প্রচলন করে তিনি কার্যত তুর্কি আমির এবং উলেমাদের থেকে নিজেদের সুলতানের ক্ষমতা এবং মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করার চেষ্টা করলেন। দরবারে হাসি ঠাট্টা, গল্প এই সমস্ত বন্ধ করেন। গুরুগম্ভীর পরিবেশ তৈরি করে দরবারি কাজকর্ম চলত। এছাড়া বলবান নিজেকে বংশগত দিক থেকে উচ্চ বংশ প্রতিপন্ন করার জন্য তিনি নিজেকে ইরানের বিখ্যাত বীর আফরাসিয়ারের বংশধর বলে দাবি করত। আফরাসিয়ার। মঙ্গল আক্রমণ প্রতিরোধ। বলবনি সুলতানি শাসন পর্বের প্রথম শাসক, যিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন। তিনি সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করার জন্য তিনি তার দুই পুত্রকে নিয়োগ করেছিলেন, মোহাম্মদ আর বুকরা খানকে, এবং উত্তর পশ্চিম সীমান্তে এদেরকে সৈন্যবাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছিল দিল্লি সুলতানি শাসনকে মঙ্গল আক্রমণের হাত থেকে প্রতিহত করার জন্য। মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে তার বলবনের যে প্রিয় পুত্র মোহাম্মদ, তিনি মারা যান। বলবন সীমান্ত দুর্গগুলির সংস্কার করেন, যেমন ভাতিন্ডা, সুনাম প্রভৃতি। এগুলো সবই উত্তর পশ্চিম সীমান্তের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। এই দুর্গগুলির ওপরের দায়িত্ব দিয়েছিল আফগানদের হাতে। এরা অত্যন্ত সাহসী ছিল এবং সাহসিকতার সাথে তারা মঙ্গল আক্রমণ প্রতিহত করত। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি মঙ্গল নেতা হলাগুর নিকট দূত প্রেরণ করেছিলেন। তবে হলাগুর যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত ভারতে মঙ্গল আক্রমণ হয়নি। এদিক থেকে বলবনের একটি অন্যতম কৃতিত্ব ছিল যে তিনি প্রথম মঙ্গল আক্রমণ প্রতিহত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং পরবর্তী সুলতানগণ এই ধারা অনুসরণ করেছিল। বলবনের পরবর্তী যে সমস্ত শাসক দিল্লি সুলতান হিসাবে নিযুক্ত হলেন, তারা আর পূর্বের শাসকদের মতো ততটা যোগ্যতা সম্পন্ন ছিলেন না, যে কারণে দিল্লি সুলতানি শাসনের প্রথম রাজবংশ দাস বংশের অবক্ষয় শুরু হয়েছিল বলবনের মৃত্যুর পর থেকেই। বলবনের পর দিল্লির সুলতান হিসেবে যিনি নিযুক্ত হলেন তিনি হলেন কায়কোবাদ। এই কায়কোবাদ বুগরা খানের পুত্র ছিলেন। তিনি 3 মাস রাজত্ব করেন। কায়কোবাদ খুব একটা যোগ্যতা সম্পন্ন ছিলেন না এবং সেই কারণে কায়কোবাদের পুত্র কাইমুরকে দিল্লি সুলতান হিসাবে ঘোষণা করেছিলেন তুর্কি আমিররা দ্বিতীয় শামসুদ্দিন এই উপাধি নিয়ে, এবং কাইমুরের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন জালালউদ্দিন খলজি। এই জালালউদ্দিন খলজি পরবর্তীকালে কায়কোবাদকে হত্যা করেন এবং কাইমুরকে বন্দী করে দিল্লির সিংহাসন আরোহণ করলেন। এরপরই ভারতে খলজি বংশের সূচনা হয়।
ভারতে ইলবারি বংশের পরিবর্তে এই খলজি বংশের সূচনায় খলজি বিপ্লব নামে পরিচিত। আর.পি. ত্রিপাঠী, কে.এস. লাল 1290 খ্রিস্টাব্দে ভারতে ইলবারি তুর্কি বংশের অবসান এবং খলজি বংশের এই সূচনাকেই খলজি বিপ্লব বলেছেন। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে খলজি বিপ্লবের পর ভারতে যে খলজি বংশের সূচনা হলো সেই খলজি বংশের ক্রোনোলজি হিস্ট্রি নিয়ে আলোচনা হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও।